জ্বালানির সরবরাহ প্রাপ্যতা বা সাপ্লাই চেইন যেটাই বলি সেটা তো অনেকটা বৈশ্বিক বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে, কিন্তু আমাদের দেশের অভ্যন্তরীণ যে জ্বালানি নীতি আমরা এখন পর্যন্ত মেনে চলেছি বা আমাদের যে কাঠামো সেটা কি ঠিক পথে আছে? আপনি বলছিলেন আগামী আরো কয়েক দশক এই সংকটের কারণে ভুগতে হতে পারে। সার্বিকভাবে আমাদের পুরো জ্বালানি কাঠামোটি হচ্ছে একটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ গ্যাস নির্ভর এবং আর অন্য পাশে হচ্ছে আমদানি নির্ভর। আমাদের আমদানি নির্ভরতাই আসলে আমাদের জ্বালানির একটা বড় জায়গা। আমরা ক্রুড অয়েল আমদানি করি, আবার আমরা রিফাইন্ড পেট্রোলিয়াম আমদানি করি, এর ভিতরে ডিজেল, অকটেন, পেট্রোল এগুলো যেমন আছে সেগুলো আমরা করছি, ফার্নেস অয়েল এগুলো আসছে। আবার অন্যদিকে আমরা এলএনজি, এলপিজি আমদানি করছি, আমরা কয়লা আমদানি করছি। এগুলো সব কিছু মিলেই আসলে আমাদের পুরো জ্বালানির যে পরিস্থিতি, তাতে জীবাশ্ম জ্বালানি যদি আমি একটা শব্দ বলি, এই জীবাশ্ম জ্বালানি আমাদের পুরো জ্বালানি কাঠামোর প্রায় 95% মতো। সুতরাং এটা দিয়ে আমাদের বিদ্যুৎ খাত চলছে, এটা দিয়ে আমাদের শিল্প চলছে, এটা দিয়ে আমাদের পরিবহন খাত চলছে, এটা দিয়ে আমাদের বাসাবাড়িতে চলছে, এটা দিয়ে আমাদের কৃষি চলছে। এই যে এককেন্দ্রিক আমাদের জ্বালানি কাঠামো, এটা যে কোনো দেশের জন্যই আসলে ভালো কোনো লক্ষণ না। আমরা যে শুধুমাত্র এই এবং তার ভিতরেও হয়েছে, আমরা সব সময় করেছি কি, যখনই যেটা দাম কম তখনই আমরা সেদিকে ঝুঁকে পড়েছি। যখন কয়লার দাম কম ছিল তখন কয়লা, যখনই স্পট মার্কেটে এলএনজি কম দামে পাওয়া যায় দ্রুত এলএনজিতে চলে, যখনই ফার্নেস অয়েল কম দামে পাওয়া যায় দ্রুত আবার ফার্নেস অয়েলে গিয়েছি। এই করে করে হয়েছে কি, আমাদের এখানে সব কিছুই ওই অল্প কিছু জ্বালানির ভিতরে কম মূল্যের দিকে যাওয়ার কারণে আমরা যে দীর্ঘমেয়াদী একটা কৌশল নিয়ে যে জ্বালানিটাকে ঠিক করব, জ্বালানি বহুমুখীকরণ করব এবং সেখানে অন্যান্য জ্বালানিগুলোর সম্ভাব্যতা দেখব, এই সুযোগটি আসলে সেভাবে আমাদের এখানে তৈরি হয়নি। তো সেই জায়গা থেকে আমাদের এই মুহূর্তে আমরা যে পরিমাণ জ্বালানি আমদানি করছি, যেমন আমাদের পরিবহন খাতের ডিজেলের যে ব্যবহার সেটা প্রায় 66%। দেখুন আমরা মানে কত এককভাবে একটা ডিজেলের, কৃষি খাতে আমরা যে সেচ করি সেই সেচের প্রায় পূর্ণটাই বিদ্যুতের মধ্যে অল্প কিছু বাকি প্রায় 13 লক্ষ সেচ পাম্পই চলে আসলে ডিজেল দিয়ে। আমরা যে শিল্প কারখানাগুলো চলছে, শিল্প কারখানাগুলোতে গ্যাসের ব্যবহার রয়েছে, আর ওনাদের ক্যাপটিভ পাওয়ারের জন্য ওনারা ডিজেল অথবা গ্যাস অপারেটেড যে মেশিনগুলো এগুলো তারা ব্যবহার করেন। বাসাবাড়িতে আমাদের এখন এলপিজির ব্যবহার শুরু হয়েছে এবং অন্য কিছু, এবং এছাড়া ইদানিং আবার ইলেকট্রিক কুকিংয়ের ব্যবস্থাও তারা নিয়েছে। এ সব কিছুই আমরা কিন্তু এককভাবে একটা জ্বালানি বা কয়েকটা জ্বালানির উপরে আমরা নির্ভরশীল, এবং সেই সংকটটা কিন্তু আমরা এই সময়কালে ভালো টের পেলাম যখন আমাদের এই সংকটটা গেল। কিন্তু এর মানে এই না যে আমাদের এখান থেকে অন্যান্য জ্বালানির দিকে যাওয়ার সুযোগ নেই। আমরা দেখছি নিউক্লিয়ার জ্বালানি আসছে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়ার জ্বালানি আসবে, যদিও এত ব্যয়বহুল নিউক্লিয়ার জ্বালানির যথার্থতা দেখায় না। যখন এই প্রকল্প নেওয়া হয় তখন বলা হয়েছিল যে এটা নাকি 1 টাকা বা কয়েক পয়সার মতো হবে, এটা এর থেকে বেশি হবে না, এত চিপ রেটে নাকি আমরা নিউক্লিয়ারটি পাবো। এখন এটার মূল্য বলা হচ্ছে 12 টাকা 12.5 টাকা হবে প্রতি কিলোওয়াট আওয়ার, যেটা আমাদের গড়ের কাছাকাছি বা উপরে। সুতরাং এত ব্যয়বহুল নিউক্লিয়ার জ্বালানি আমার ধারণা যে আমাদের জন্য আসলে মোটেই আসলে সহনীয় না, এবং যে পরিমাণ ঋণ করতে হয়েছে, এই ঋণের যে দায়ভার এটা দীর্ঘদিন বইতে হচ্ছে। আর একটা হলো এই যে আমদানি করা জ্বালানির কারণে আমাদের পুরো জ্বালানি খাতটি এই আমদানি ব্যয় মেটাতে আসলে সারাক্ষণ তাদেরকে ব্যস্ত থাকতে হচ্ছে। যেমন আমরা এলএনজি আমদানি করছি, এবং এলএনজি আমদানি করার জন্য এই অর্থ বছরে তাকে প্রায় দ্বিগুণ ব্যয় করতে হচ্ছে, আগামী অর্থ বছরেও তাকে সেখানে প্রায় দ্বিগুণের মতো ব্যয় করতে হবে, এবং এটা করার জন্য তার অভ্যন্তরীণ টাকা দিয়ে হচ্ছে না, তাকে ঋণ করতে হচ্ছে। অর্থাৎ উচ্চ সুদের ঋণ দিয়ে আপনি আবার জ্বালানি আমদানি করছেন, যেটা মোটেও একটা ভায়াবল অপশন না আপনার জন্য।